বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা হাইতসকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি অত্র কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবককে কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা বৈশ্বিক মহামারী করোনা দ্বারা আক্রান্ত হয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে রয়েছে। শ্রেণী কার্যক্রম যথারীতি আমরা চালাতে পারছি না, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও একটি স্থবিরতা চলে এসেছে। তো সেই স্থবিরতাকে সচ্ছলতায় আনার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম চালু রেখেছি এবং ইতিমধ্যেই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে আগামী 30 মার্চ 2021 থেকে আমাদের যথারীতি শ্রেণী কার্যক্রম, প্রাতিষ্ঠানিক শ্রেণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে সরকার প্রচলিত যে সমস্ত নিয়মাবলীগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করে শ্রেণী কার্যক্রমে আমরা পুনরায় চলে আসব। আমি সুপ্রিয় শিক্ষার্থী যারা আমাদের অত্র প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো, তাদের উদ্দেশ্যে বলছি, ইতিমধ্যেই সরকার প্রদত্ত শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস আমরা আমাদের গ্রুপ এবং পেজে আপলোড দিয়েছি। তোমরা সেখান থেকে শর্ট সিলেবাস সংগ্রহ করে নেবে এবং সেটার আলোকে আগামী 2021 সালের এইচএসসি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আজ আমি তোমাদের সামনে পৌরনীতি ও সুশাসনের সংক্ষিপ্ত সিলেবাস এবং পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে এনসিটিভি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের হাতে পৌঁছে গিয়েছে। তোমরা তার সাথে মিলিয়ে দেখতে পারো আমাদের আজকের এই সিলেবাসটি। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, বিষয়কোড 269, পূর্ণ নাম্বার হচ্ছে 100। এখানে সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। অধ্যায় ও অধ্যায়ের শিরোনামে আছে প্রথম অধ্যায়, যেটা পৌরনীতি ও সুশাসনের পরিচিতি। এটার মধ্যে 3টি পাঠ অন্তর্ভুক্ত করেছেন। একটা হচ্ছে পৌরনীতি, ধারণা ও পরিধি; সুশাসন, ধারণা ও বৈশিষ্ট্য; তারপর হচ্ছে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এটা আংশিক, এই সিলেবাসটা হচ্ছে আংশিক। তারপর তৃতীয় অধ্যায়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে। তৃতীয় অধ্যায়ে আছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এখানে মূল্যবোধের মধ্যে আছে ধারণা, মূল্যবোধের শ্রেণী বিভাগ, মূল্যবোধ ও সুশাসন, আইন, ধারণা, শ্রেণী বিভাগ; নৈতিকতা, ধারণা, আইন ও নৈতিকতা; স্বাধীনতা ও সাম্য, এর মধ্যে আছে ধারণা, শ্রেণী বিভাগ; পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতায় সাম্যের গুরুত্ব; গণতান্ত্রিক মূল্যবোধ, ধারণা, গুরুত্ব; সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। এই বিষয়গুলো তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর অন্তর্ভুক্ত করা হয়েছে সপ্তম অধ্যায়, যেখানে আছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এটা সম্পূর্ণ অধ্যায়
পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আছে সরকার কাঠামো, আইনসভা গঠন ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগে আছে গঠন ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগে আছে গঠন ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি। এরপর অন্তর্ভুক্ত করা হয়েছে 10ম অধ্যায়। সেই 10ম অধ্যায়ের মধ্যে আছে দেশপ্রেম ও জাতীয়তা। এটা সম্পূর্ণ অধ্যায় আমাদেরকে আলোচনা করতে হবে এবং এর জন্য ক্লাস নির্ধারণ করা হয়েছে 4টি। জাতীয়তা, এখানে আছে ধারণা এবং উপাদান। জাতীয়তা নির্ধারণের নীতি, সংস্কৃতি ও ভৌগোলিক নীতি যেগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে আমাদের। দেশপ্রেমের ধারণা, জাতীয়তা ও স্বদেশ প্রেম, এই বিষয়গুলোর উপর, অধ্যায়গুলোর উপর আগামী এইচএসসি পরীক্ষা 2021-এ প্রশ্ন করা হবে। আর এখানে প্রশ্নের যে প্রচলিত ধারা আছে সেটা অব্যাহত থাকবে এবং মানবন্টনও অপরিবর্তিত থাকবে। এই প্রথম পত্রের হচ্ছে এই সংক্ষিপ্ত সিলেবাস এবং এই সিলেবাসের আলোকে আগামী এইচএসসি পরীক্ষাতে প্রশ্নের ধারাবাহিকতা অনুসারে এবং মানবন্টন অনুসারে প্রশ্ন করা হবে। আমি তোমাদের প্রতি নির্দেশনা দেব, বাড়িতে বসে তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটা সম্পন্ন করে ফেলবে। আর দ্বিতীয় পত্র, যার বিষয়কূট 270 পৌরনীতি ও সুশাসন, পত্র দ্বিতীয়, এখানেও এনসিটিভি কর্তৃক আগামী এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাসটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। তো দ্বিতীয় পত্রে যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের সংক্ষেপিত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আমি সেগুলো তুলে ধরছি। তার মধ্যে আছে প্রথম অধ্যায়। এখানে লেখা আছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এখানে ঘন্টা ধরা হয়েছে 20টি। আর সেখানে আছে আলোচ্য বিষয়, এটা অংশ বিশেষ আমাদেরকে আলোচনা করতে হবে। তার মধ্যে যেই পাঠগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তার শিরোনাম আমি তুলে ধরছি। ভারত শাসন আইন 1935। এখানে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে প্রেক্ষাপট এবং বৈশিষ্ট্য। প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা, গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী, প্রাদেশিক নির্বাচন 1937 এবং 1946, প্রেক্ষাপট, ফলাফল এবং গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। জিন্নার দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব 1940, প্রেক্ষাপট, প্রস্তাব, বৈশিষ্ট্য, গুরুত্ব তুলে ধরতে বলা হয়েছে। মন্ত্রী মিশন পরিকল্পনা, যেটি প্রণীত হয়েছিল 1946 সালে, সেটার বৈশিষ্ট্য এবং ব্যর্থতার কারণ আমাদের আলোচনা করতে হবে। 1947 সালে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ আলোচনা করতে হবে। ভারত স্বাধীনতা আইন 1947-এর প্রেক্ষাপট তুলে ধরার জন্য বলা হয়েছে এবং এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করতে হবে। দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ। এই 1947 থেকে 1971 সাল পর্যন্ত আলোচনা করতে হবে, যেখানে 18 পিরিয়ডে আমাদের এই ক্লাস সম্পন্ন করতে হবে। সেখানে আলোচ্য পাঠ এবং পাঠের শিরোনাম যেগুলো তুলে ধরা হয়েছে আমি সেগুলো উপস্থাপন করছি। প্রথম, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা, পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, ভাষা আন্দোলন 1948 থেকে 1952 সাল পর্যন্ত, প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন পর্যায়, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে গুরুত্ব, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সংবিধান, 1958 সামরিক শাসন, এর কারণ এবং ফলাফল আলোচনা করতে হবে। 1966 সালের 6 দফা আন্দোলন,
ছাত্র সমাজের 11 দফা ঐতিহাসিক আগরতলা মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন 2 থেকে 25 মার্চ 1971 সাল পর্যন্ত আলোচনা করতে হবে। 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে আছে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এখানে পাঠ এবং পাঠের শিরোনাম হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালের সংবিধান, এর বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় মূলনীতি, মৌলিক অধিকার। দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখানে আছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী, প্রতিবন্ধীকে আলোকপাত করা হয়েছে, এদের সমস্যা সমাধানের উপায়। এরপর আছে দুর্নীতি, এর ধারণা এবং কারণ, কারণ ও প্রতিকার। এরপর আছে খাদ্যে ভেজাল, ধারণা, কারণ, প্রতিকার। ইফটিজিং, ধারণা, কারণ এবং এর প্রতিকার। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, এর ধারণা, এর কারণ, এর প্রভাব এবং নাগরিকের করণীয়। এইডস, এইডস সম্পর্কে ধারণা, এইডসের লক্ষণ, এইডসের প্রভাব এবং এইডস প্রতিরোধে নাগরিকের করণীয়, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এনসিটিবি যে সংক্ষেপিত সিলেবাস আমাদের প্রদান করেছেন, সেখানে প্রথম পত্রের জন্য ক্লাস নির্ধারণ করা হয়েছে প্রথম পত্রের ক্লাস হবে প্রথম পত্রের ক্লাস 29টি এবং দ্বিতীয় পত্রের ক্লাস হবে 42টি। আমরা প্রথম পত্রে পাবো 29টি ক্লাস এবং দ্বিতীয় পত্রে পাবো আমরা 42টি। এখানে আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস ধরা হয়েছে 42টি। এই এই 61টি ক্লাসের মাধ্যমে 29, এদিকে হচ্ছে 42, মোট 71টি ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পাঠ শেষ করে নিতে হবে। এরপর পরই সরকার নির্ধারিত রুটিনের ভিত্তিতে পরীক্ষা গ্রহণ করবেন, যেটাকে আমরা এইচএসসি পরীক্ষা 2021 বলে পরিগণিত করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পৌরনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের এখানে বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন, পত্র প্রথম, অধ্যায় 10ম, শ্রেণী দ্বাদশ। এখানে জাতি ও জাতীয়তা, নেশন অ্যান্ড ন্যাশনালিটি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আর এখানে আমাদের ক্লাস ধরা হয়েছে মোট 4টি। এখানে 4টি ক্লাস হবে।
পিরিয়ড চারটি পিরিয়ডে আমাদের এই অধ্যায়টি সম্পন্ন করতে হবে। তো প্রথমে আজকে আমরা জানবো, আজকে আমরা এই ক্লাসটিতে জাতি সম্পর্কে আলোচনা করব, যাকে আমরা ইংরেজিতে বলি নেশন। আমরা জানি জাতি এটি ইংরেজি শব্দ, হচ্ছে নেশন, যেটি গ্রিক শব্দ, যেটি ল্যাটিন শব্দ, নেশাস থেকে এসেছে। নেশনটা ল্যাটিন শব্দ নেশাস থেকে এসেছে। আমরা যদি ভূৎপত্তিগত অর্থ বিবেচনা করি, নেশান শব্দের অর্থ হচ্ছে একই বংশোদ্ভূত। একই বংশোদ্ভূত অর্থাৎ নেশাস শব্দের অর্থ হচ্ছে একই বংশোদ্ভূত। তো নেশন বা জাতি এমন একটি ব্যাপক শব্দ, যেই শব্দের বা যেটিকে প্রকাশ করা অত্যন্ত কঠিন এবং দুরূহ একটি ব্যাপার বলে মনে হয় বা রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেছেন। আমরা সাধারণভাবে যদি বলি, তাহলে জাতি বলতে মূলত এমন এক জনসমাজকে বোঝায় যা ক্রমবিকাশের পথে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। অর্থাৎ জাতি এমন একটি জনসমষ্টি বা জনগোষ্ঠী যা পরিবর্তনের মাধ্যমে একটি সুউচ্চ অবস্থানে অবস্থান করছে বা পৌঁছেছে। আর এই পরিবর্তনটা হচ্ছে তার আত্মিক পরিবর্তন, তার নৈতিক পরিবর্তন, তার দৈহিক পরিবর্তন এবং সর্বোপরি তার জাতিগত পরিবর্তন। এই সবগুলো নিয়ে যখন সে একটি বিকাশের পথে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়, সেই জনসমষ্টি বা জনগোষ্ঠীকে আমরা জাতি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতি সম্পর্কে প্রাথমিক ধারণাটুকুন পেয়েছি, যেখানে আমরা বোঝাতে সক্ষম হয়েছি বা বোঝাতে চেষ্টা করেছি যে জাতি একটি জনগোষ্ঠী যেটা বিভিন্ন পর্যায়ে উপনীত করে একটি সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে। এবার আমরা দেখব জাতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কেমনতর ধারণা প্রদান করেছেন। তো এই প্রসঙ্গে জাতি সম্পর্কে প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক প্রফেসর জিম মার্ন যাকে বলেন, প্রফেসর জিম মার্ন বলেছেন, কোনো নির্দিষ্ট আবাসভূমির সাথে সংশ্লিষ্ট দায়বদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অনুভূতির প্রকাশই জাতীয়তাবোধ। এরূপ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি হচ্ছে জাতি। উনি দুটি শব্দ এনেছেন, একটা হচ্ছে জাতীয়তাবোধ আর সেখান থেকে হচ্ছে জাতি। এই জাতীয়তাবোধ যেটা ন্যাশনালিটি, ফিলিংস অফ ন্যাশনালিটি, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ যে উন্নত জনগোষ্ঠীর মধ্যে
জাতীয়তাবোধ নামক বিষয়টি থাকবে, আমরা তাদেরকে জাতি বলে অভিহিত করব। এবং এই ধারণাটা প্রদান করেছেন রাষ্ট্রবিজ্ঞানী জিম মাওয়ার। অপরদিকে ম্যাকহাইবার, যেটাকে আমরা বলি R.M. ম্যাকহাইবার, তার দ্য মডার্ন স্টেট নামক গ্রন্থে জাতির সংজ্ঞা উপস্থাপন করেছেন। আর তিনি বলেছেন, জাতি হলো ঐতিহাসিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট আধ্যাত্ম চেতনা সম্বলিত জনসমষ্টির সম্প্রদায়গত মনোভাব, যা নিজেদের জন্য স্বতন্ত্র শাসনতন্ত্র রচনা করে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চায়। তিনি এখানে বলেছেন আধ্যাত্ম চেতনা। উনি হচ্ছেন R.M. ম্যাকহাইবার, একজন প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক। উনি সংজ্ঞায়িত করেছেন জাতিকে এইভাবে বলে যে জাতি হলো ঐতিহাসিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট আধ্যাত্ম চেতনা সম্বলিত জনসমষ্টির সম্প্রদায়গত মনোভাব, যা নিজেদের জন্য স্বতন্ত্র শাসনতন্ত্র রচনা করে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চায়। যেমন আমরা বাঙালি জাতির কথা যদি বলি, বাংলাদেশের কথা যদি বলি, তাহলে একটি ঐতিহাসিক ঘটনাকে অতিক্রম করে আমরা আমাদের জাতি সত্তাকে বাঙালি তথা বাংলাদেশিকে এই বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যা আমরা R.M. ম্যাকহাইবারের সংজ্ঞাতে যে জাতি সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছে তার সাথে আমরা মিল পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে অধ্যাপক গার্নার বলেছেন, আরেকজন প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক, তিনি বলেছেন, জাতি কেবল সাংস্কৃতিক ও আত্মিক সূত্রে আবদ্ধ কোনো সংগঠন নয়। জাতি বলতে রাষ্ট্রনৈতিক দিক থেকে সংগঠিত জনগোষ্ঠীকে বোঝায়। অর্থাৎ উনি আরেকটা নতুন সংজ্ঞা দিয়েছেন, যেই সংজ্ঞাকে তিনি এখানে আরেকটি শব্দ এনেছেন, সেটা হচ্ছে কি রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত জনগোষ্ঠী হচ্ছে তোমার জাতি। তো এভাবে বিভিন্ন মনীষীগণ জাতি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তো সংক্ষেপিতভাবে যদি আমরা বলতে চাই তাহলে দেখতে পাব জাতির মধ্যে তিনটি বৈশিষ্ট্যপূর্ণ দিক থাকতে হবে। অর্থাৎ জাতি হচ্ছে তিনটি বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর সমষ্টি। অর্থাৎ আমরা যদি জাতিকে আনতে চাই তাহলে জাতি হচ্ছে একটি জনগোষ্ঠী বা সম্প্রদায় যাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্যপূর্ণ দিক থাকতে হবে। আর সেই বৈশিষ্ট্যপূর্ণ তিনটি দিকগুলো হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠী। জাতি তিনটি বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠী। জাতি হচ্ছে তিনটি বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর সমষ্টি। তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমরা প্রথমটা তুলে ধরতে পারি, যে জনগোষ্ঠী বিশেষ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী। যে জনগোষ্ঠী বিশেষ দৈহিক বৈশিষ্ট্যের বিশেষ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী। হয়। যেমন আমরা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে গায়ের রং দেখতে পাই। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন গায়ের রং থাকে।
নাক, কারো নাক থাকে খাড়া, আবার কারো নাক থাকে চ্যাপ্টা। এভাবে নাক দিয়েও আমরা কিন্তু জাতিগোষ্ঠী বা আমরা জাতি বৈশিষ্ট্য নির্ণয় করে থাকি। যেমন কান, কান দিয়েও আমরা করে থাকি। তারপর চোখ, এরপর হচ্ছে চুল। এগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, বিশেষ জাতিগোষ্ঠীকে নিয়ে যদি আমরা কথা বলি এবং লক্ষ্য করি, এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু তাদের মধ্যে দেখতে পাই। একটা তো প্রচলিত আছে যে আমাদের কাউকে বলে তোমার এই যে কালো কালো একটা জাতি বলি আমরা, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এই দ্বন্দ্ব তো আমাদের বিশ্বের মধ্যে প্রচলিত আছে। তারাও কিন্তু এইভাবে গায়ে রং দিয়ে তাদের ভিন্নতা পরিমাপ করে থাকে। তারপর দ্বিতীয়ত হচ্ছে ভাষা, ভাষা সংস্কৃতি, ভাষা সংস্কৃতি। তারপর হচ্ছে ধর্ম, ইতিহাস, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, ঐতিহ্য, ভৌগোলিক এলাকা, ভৌগোলিক এলাকা ইত্যাদির ভিত্তিতে স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে অবস্থান, ইত্যাদির ভিত্তিতে স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে অবস্থান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাতিগোষ্ঠী বা একটি জাতি আমরা বলতে পারবো, তাদের মধ্যে ভাষায় মিল থাকতে হবে, সংস্কৃতি দিক দিয়ে তারা এক হতে হবে, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক এলাকা, এই জিনিসগুলো মিল থাকতে হবে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো একটা জাতির মধ্যে আমরা দেখতে পাবো। আর 3 নাম্বার যে ধারণা বা 3 নাম্বার যে বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠী, সেটি হচ্ছে 3 হচ্ছে এরূপ জনগোষ্ঠী। এরূপ জনগোষ্ঠী স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ যারা কিনা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী বা স্বাধীন রাষ্ট্রে বসবাস করে, বা তারা স্বাধীন রাষ্ট্রে বসবাস করে। এভাবে কিন্তু স্বাধীন সার্বভৌম জাতিসত্তার বিকাশ ঘটে সমগ্র বিশ্বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই তিনটি বৈশিষ্ট্য সমৃদ্ধ জনগোষ্ঠী কোনো নির্দিষ্ট স্থানে, কোনো জায়গায় বা কোনো স্থানে অবস্থান করে, তখন তাদেরকে আমরা জাতি বলে অভিহিত করতে পারি। সুতরাং বুদ্ধ কথা, আমরা সর্বশেষ কথাতে আসব, কাদেরকে আমরা, কোন জনগোষ্ঠীকে আমরা জাতি বলে অভিহিত করব। সেটি হচ্ছে, আমরা সংক্ষেপে বলতে পারি
জাতি বলতে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এমন জনগোষ্ঠীকে বোঝায়, এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে একটি সুনির্দিষ্ট ভূমিতে বসবাস করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যাদের মধ্যে জাতীয়তাবোধ থাকবে এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত হয়ে একটি সুনির্দিষ্ট ভূমিতে বসবাস করবে, সেই জনগোষ্ঠীকে আমরা জাতি বলে অভিহিত করব। তো আমি চেষ্টা করেছি বিভিন্ন মনীষীদের সংজ্ঞা উপস্থাপন করে এবং আমার ব্যক্তিগত মতামত দিয়ে জাতি কাকে বলে বা জাতি বলতে আমরা কি বুঝি, জাতি সম্পর্কে আমাদের ধারণা কি, সেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছি। আমি আশা করব তোমরা বাড়িতে বসে এই বিষয়টি আলোচনা করবে এবং এটি নিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। তো আমি আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, আশা করি তোমরা সেই কাজগুলো বাড়িতে বসে সুন্দরভাবে সুসম্পন্ন করবে। আর আগামী 30 মার্চ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আমি আশা করব সকলেই আমাদের কলেজে এসে তোমাদের নির্ধারিত ক্লাসে উপস্থিত হয়ে আসন্ন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। বাড়ির কাজ, জাতির সংজ্ঞা দাও। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর ধারণা উপস্থাপন করো জাতি সম্পর্কিত। এবং 3, জাতির সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, জাতির সুনির্দিষ্ট বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো। তো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস চলমান রয়েছে। আমরা আশা করব আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদের শারীরিক এবং সামাজিক যে দূরত্ব এবং যে স্বাস্থ্যবিধি আছে সেই বিধিগুলো সুচারুরূপে
পালন করে যাবে, করোনা থেকে মুক্ত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি সকলের সুন্দর আগামী প্রত্যাশা করছি। সম্মানিত অভিভাবকদেরকে আমি প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এতক্ষণ আমাদের ক্লাসের সাথে থেকে এই ক্লাস উপভোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।